বলছে মৌরি খাচ্ছি, কিন্তু বাট আমি বুঝতে পারছি কিছু একটা খাচ্ছে, আমাকে ধমক দিল, মানে ও বকাঝকা করে মাঝে মাঝে। সেদিনকে আমাকে মানে একটু মিসবিহেভ করলো বলে আমি সরে গেলাম, গাড়িটা নিয়ে আমি আবার তুললাম, বললো আমি পান খাবো। আমি বললাম ঠিক আছে, আমরা দুজনেই ড্রাইভার আর আমি পান নিতে বেরিয়ে গেলাম। তারপর হয়তো খেয়েছে নাকি বুঝতে পারছি না, মানে প্রচুরভাবে খেয়ে নিয়েছে জিনিসটা। বলে জ্যামে ফেসে গেছি পুরোপুরিভাবে, কিচ্ছু করার নেই, আমি রাস্তায় নেবে গাড়ি সরিয়ে যে কোনো অবস্থাতে আমি বললাম সাহেবদা তুমি যেই নার্সিংহোমে তুমি কনসার্ন করেছো তুমি আমাকে এক্সাক্ট ম্যাপটা পাঠাও। ওই ম্যাপ ধরে গিয়ে আমার দেখাচ্ছিল 30 মিনিট ডিস্টেন্স, যেভাবে হোক 20 মিনিটে আমি ঢুকিয়ে দিয়েছি। যে মায়ের সাথে রিলেশন রাখবে না বলে এত দূর মেয়ে স্টেপ নিয়েছে, মাকে ছাড়তে পারবে না বলে, কিন্তু বিয়ের আগে যদি এরকম কড়াকড়ি নিতে আমার মনে হয় বিয়েটাই হতো না। প্রত্যেক মায়েদেরই মনে হয় একটা ডিপ্রেশন হয়, মেয়েরা চলে গেলে, লক্ষ্মী ঘর থেকে বিদায় হলে খালি হয়ে যায় মানুষ। তা আমার মেয়েও তাই হয়েছিল। আমি যদি মেয়েকে একটু ফোন করতাম, হ্যাঁ আমি জানি আগেরকার দিনে মায়েরা কোনো যোগাযোগ করতে পারে না, চিঠির মাধ্যমে হতো, এখন ফোনে সব কিছু হয়। ভিডিও কল তো দূরের কথা, মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় লাগতো। তোমরা কি করেছিলে যে ঠিকঠাক করানোর, যেটা হয় যেহেতু ও কান্নাকাটি করছে সময় আমাদের সামনে তো মানে আমরা প্রোগ্রামে যখন যেত সবাই তো একটা মানে টিম হয়ে গেছিলাম না, একটা পাপাইদা, আমি, দিদির মা। এবার সেই টিম হওয়ার সঙ্গে মানে যখন কথাবার্তা হতো, মনে কর প্রভা ওর সাথে যখন ঝামেলা হচ্ছে, কাকিমা অনেকবার বোঝাতো যে কিছু করিস না, করার আগে থেকে বেরিয়ে আয়, অনেকবার বুঝিয়েছে, কিন্তু দিদি সেটা বুঝতেও চাইতো না। মানে কাকিমার সাথে ঝামেলা লেগে যেত, আমরা সেটাকে সামাল দিতাম, যেহেতু একটা প্রোগ্রাম না আমি রিলেশন থেকে কোনোদিন বেরিয়ে আসছি, হ্যাঁ কখনো বেরিয়ে আসতে বলেনি, বুঝিয়েছে যে সবকিছু মিউচুয়াল করিস, বাট অন্য কিছু করিস না। মানে মা তো অ্যাটলিস্ট মেয়েকে সবসময় সাপোর্ট করবেই। তো সেদিনকার ব্যাপারটা কি হয়েছে, মানে খাওয়া দাওয়ার পরে জানি না কিভাবে খেয়েছে, বলছে তো খাইনি বা কিছু, আমাদের সামনে ধরতেও পারিনি আমরা। তো তারপরে যখন আমাকে সায়ক ফোন করলো যে দেখো তো সত্যিকারের মানে মেডিসিনটা খেয়েছে কিনা, তখন কাকিমা কোমরে প্রচুর পেন হচ্ছিল, পেনের জন্য মানে থাকতে পারে না উনি, মানে যেতেও পারে না। কখনো বলে যে প্রবাহকে নিয়ে যা, তখন বলে না প্রবাহ মানে গেলে পারে তোমার সাথে ঝামেলা হয় বা কিছুর জন্য, তখন বলে না তুমিই চলো, জোরজাবস্তি কাকিমাকে নিয়ে যায়। সব এদিনকার কোমরে ব্যথা হচ্ছিল বলে মানে পুরোপুরিভাবে ক্লান্ত কাকিমা, আমাকেই সব কিছু করতে হয়েছে, ওয়াশরুম নিয়ে যাওয়া থেকে, পেট্রোল পাম্পে দাঁড়াচ্ছি ওয়াশরুম যাচ্ছে, মানে 3-4 বার সেদিনকে প্রচুর ওয়াশরুমও গেছে। পকেটের মধ্যে কি আছে না আছে সেটাও আমি জানি না। এবার জানার পর কোলাঘাটে খাওয়া দাওয়া করার পর আমি যখন বিল পেমেন্ট করি, আমি লাইভটা করতে এমনকি বারণ করেছি, কাকিমা আমি দুজন মিলেই বললাম রুমের মধ্যে যে লাইভটা অ্যাটলিস্ট করো না, তোমার সামনে অনেক শো আছে, এগুলো কিছু একটা হতে পারে। কিছু শুনলো না, না আমি গুছিয়ে বলবো, আমার নিজের মতো নিজের মনের কষ্টটাকে বলবো। আমি বললাম কিসের কষ্ট, আমাদের তো বলছো, তুমি তোমার মাকে বলছো, আমাকে বলছো, সবাইকেই বলছো। তো এই নিয়ে বেরিয়ে গেল, আমরা কাকিমা আমি নিয়ে বেরোলাম, গাড়িটা আস্তে আস্তে বেরালো, পকেট থেকে বার করেও তখনও কিছু একটা খেলো আমার মনে হলো, বাট বলছে তখন মৌরি খাচ্ছি, আমাকে ডিনাই করে গেল, বলছে মৌরি খাচ্ছি, কিন্তু বাট আমি বুঝতে পারছি কিছু একটা খাচ্ছে, আমাকে ধমক দিল, মানে ও বকাঝকা করে মাঝে মাঝে। সেদিনকে আমাকে মানে একটু মিসবিহেভ করলো বলে আমি সরে গেলাম, গাড়িটা নিয়ে আমি আবার তুললাম, বললো আমি পান খাবো। আমি বললাম ঠিক আছে, আমরা দুজনেই ড্রাইভার আর আমি পান নিতে বেরিয়ে গেলাম। তারপর হয়তো খেয়েছে নাকি বুঝতে পারছি না, মানে প্রচুরভাবে খেয়ে নিয়েছে জিনিসটা, মানে 78টা ট্যাবলেট খেয়েছে, মানে 4 পাতা। তো এইসব খাওয়ার পরে যখন কিছু চোখ খুলতে পারছে না বা যখন ওর সেন্সেই নেই, তখন আমাকে সায়ক ফোন করেছে, ফোন করে বলছে আগে তুমি ভেরিফাই করো যে কিছু খেয়েছে কিনা। আদৌ ফটো পাঠিয়েছিল অনেক সায়ককে। না না আমার সাহেব মাঝে মাঝে হ্যাঁ। ফোন করে, কাজের জন্য ফোন করে, ওই কথা বলতে গিয়ে ফোন করে, কথা বলতে গিয়ে সাহেব বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, তখন তো ওকে বলে যে এবার আমাকে যখন বললো যে কোথায় আছো তোমরা, এই আছো তোমরা, তখন আবার টোলে জ্যামে ফেসে গেছি পুরোপুরিভাবে, কিচ্ছু করার নেই, আমি রাস্তায় নেবে গাড়ি সরিয়ে যে কোনো অবস্থাতে আমি বললাম সাহেবদা তুমি যেই নার্সিংহোমে তুমি কনসার্ন করেছো তুমি আমাকে এক্সাক্ট ম্যাপটা পাঠাও। ওই ম্যাপ ধরে গিয়ে আমার দেখাচ্ছিল 30 মিনিট ডিস্টেন্স, যেভাবে হোক 20 মিনিটে আমি ঢুকিয়ে দিয়েছি। 20 মিনিটে ঢুকিয়ে ডক্টরকে কথাবার্তা বলাই ছিল, মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াই ছিল লিভার ওয়াশ করার জন্য, মানে ওকে ধরে নাবানোও যাচ্ছে না, পুরো শরীরটাই পুরো ছেড়ে দিয়েছে, মানে এতগুলো মেডিসিনগুলো ঘুষে নেই। ওকে নিয়ে সব কিছু করার পর দেখলাম যে যেইভাবে প্রসেসিং ওরা শুরু করে সেরকম মানে প্রচুর কষ্ট পেয়েছে, শারীরিক দিক থেকে বলো, মেন্টালি প্রিপেয়ার বলো, কিছু মানে এখনো কোনো দেখতে পাচ্ছি না যে ঠিক হবার মতো। দিদির দেখছিলাম যে প্রভাও চাইতেন না মেয়ে আপনার সঙ্গে বা পরিবারের কারোর সঙ্গে যোগাযোগ রাখুন থেকেই, মানে বিয়ের আগে থেকেই প্রথম থেকেই, না বিয়ের আগে থেকে না, তাহলে বিয়েটা হতো না, যদি আমার মেয়েই ঘুরে দাঁড়াতো। যে মায়ের সাথে রিলেশন রাখবে না বলে এত দূর মেয়ে স্টেপ নিয়েছে, মাকে ছাড়তে পারবে না বলে, কিন্তু বিয়ের আগে যদি এরকম কড়াকড়ি নিতে আমার মনে হয় বিয়েটাই হতো না। আর মানে ও শ্বশুর বাড়ির
এতজনকে এত ভালোবাসতো আমরা দেখেছি, আমরা ভিডিও সবাইকেই ভালোবাসে বলো, প্রচন্ড ভালোবাসে। 31 আমাকে বললো মধু তুমি একটু অ্যাডভান্স বেরোবে, আমি একটু কোয়েস্টে যাবো, আমার কিছু কেনাকাটার আছে। 31 যেহেতু দিদি জামা কাপড় কেনা হয়নি, নতুন জামা কাপড় শো করে, এবার আমাকে বললো অ্যাডভান্স বেরোতে। অ্যাডভান্স বেরোলাম, আমাকে বললো কোচের ব্যান্ডটা কোথায় আছে একটু দেখো, কোন ফ্লোরে। আমি বললাম গ্রাউন্ডে আছে। গিয়ে কোচের বেল্ট কিনলো 24,500 টাকা দিয়ে। আমাকে বললো প্রভাবর একটা না লাগবে, লাগেজ ব্যাগ লাগবে, তা কোনটা ভালো হবে। তো সামনে স্যামসোনাইট বলে একটা ব্যান্ড পেলাম, ওটাতে ঢুকলাম, ওটাতে ভিজিট করলাম। 19,000 টাকা দিয়ে ওই ব্যাগটা নিল, মানে কোনো মানে হয়। গিয়ে যখন গিফট সারপ্রাইজ করলো, হ্যাঁ যখন কাকিমা দিয়েছে ওটা, মানে তখন মুখটা পুরো মানে দেখলাম না যে ব্লগের মধ্যে কোনো রিয়াকশনটাও দেখতে পেলাম না যে কিরকম, মানে এত ভালোবাসে। কোনোদিন কোনো কিছুতে সন্তুষ্ট হতো না, কোনো কিছুতে সন্তুষ্ট হতো না। প্রবাহকে আমরা দেখেছি খুব ভালো রাখতে চাইতো। প্রবাহ কি মানে এই যে ভিডিও করা এগুলো কোনো সমস্যা ছিল প্রবাহর, মানে কোনোদিন এরকম হচ্ছে? কারণ ভিডিও ব্লগ করা নিয়ে কোনোদিন কোনো কিছু সমস্যা বলেনি, কিছু কোনোদিন কিছু বলেনি। মেন সমস্যা কাকিমাকে শোতে যেতে দেবে না, মানে না, না, কাকিমার কোনো যোগাযোগই, কাকিমার সঙ্গে কোনো থাকবে relation না, নেই। থাকবে মানে না। এই সূত্রপাতটা হলো কোথা থেকে? সেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে আমি কি করেছি, আমি এত তো ওদের কাছে কেন খারাপ হলাম, কি করি সেটা প্রমাণ দাও তোমরা, আমার কি ফল্ট আছে তোমরা সেটা বলো। আমি বললাম না, খুনি আসামিদেরও মানুষ বলে খুন করেছে, কিন্তু আমি কি অন্যায়টা করি সেটা আমাকে প্রমাণ দেখাও তোমরা, যার জন্য মেয়ের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। আমি যদি সত্যি খারাপ, মেয়ে কি যোগাযোগ রাখতো? মেয়ে আমি আর সেটা প্রমাণ দেয়, কোনো উত্তর ছিল না, কোনো উত্তর ছিল না যে মা আমার আমি কি অন্যায়টা করেছি, মেয়ের সাথে আমি যোগাযোগ রাখতে পারবো না। আমি দিনে 10 বার করে ফোন করি। আমি 28 বছরের বয়স করে একটা মেয়েকে বিয়ে দিয়েছি, আর মেয়ের একটু আমি ওতপ্রোতভাবে সবসময় থাকতাম। আমার মেয়ে স্কুল কলেজ সবসময়, কলেজেও আমি গিয়ে আমি বসে থাকতাম নিচে, মেয়েকে একা কোনো দিন বেরোতো না, নিচে বসে থাকতাম, কলেজ শেষ হতো, তারপর আমি কলেজ সাক্ষী আছে, নেতাজিনগর ডে কলেজ সাক্ষী আছে। এইভাবে আমি ওর সঙ্গে জড়িয়েছিলাম। সেই মেয়েটা যখন চলে গেছে না, প্রত্যেক মায়েদেরই মনে হয় একটা ডিপ্রেশন হয়, মেয়েরা চলে গেলে, লক্ষ্মী ঘর থেকে বিদায় হলে খালি হয়ে যায় মানুষ। তা আমার মেয়েও তাই হয়েছিল। আমি যদি মেয়েকে একটু ফোন করতাম, হ্যাঁ আমি জানি আগেরকার দিনে মায়েরা কোনো যোগাযোগ করতে পারে না, চিঠির মাধ্যমে হতো, এখন ফোনে সব কিছুই হয়। ভিডিও কল তো দূরের কথা, মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় লাগতো। মেয়েকে ফোন করতে আমি 10 বার করে নাকি ফোন করি, কেন ফোন করি, তারপর থেকে ফোন কমিয়ে দিয়েছি। আমার এই আঙুলটা ডিস্টার্ব, আমি টাইপ করতে পারি না। আমি ভয়েস দিতাম, কী রে কী করছিস, কিছু খেলি, কী করছিস, ঠিক আছিস। মেয়ের তো প্রবলেমগুলো আমাকে সব বলতো, তা আমি ঠিক আছিস তো, যতক্ষণ না একটা রিপ্লাই না পেতাম ততক্ষণ আমি শান্তি পেতাম না। তাই সেই সব মায়েদেরই হয়তো হয় বিয়ের পরে, সেই মেয়েকে খোঁজ করাটা কি আমার অন্যায়, মেয়ের সাথে কথা বলাটা কি আমার অন্যায়? আর মেয়েকে আমি দেখতে খারাপ বলে কি মা কোনো মাতৃত্বের দাম নেই? এই দেখতে খারাপের কথাটা সব সময় বারবার করে এই কথাটা, আমি দেখতে খারাপ। এতদিন আমার মেয়ের বিয়ের আগে ব্লগে কেউ কোনোদিন আমাকে নিয়ে এরকম কুমন্তব্য করতো না, আমি দেখতে বাজে, কিন্তু তা বিয়ের পর থেকে এই জিনিসগুলো আসছে। আমি দেখতে খারাপ, মাকে ব্লগে নেবে না, ভিডিওতে নেবে না, তোমার মা দেখতে বাজে। ওদের বাড়ির লোক, প্রভাবর বাড়ির লোক কি এটা সাপোর্ট করতে? তোমরাই ধরে নাও কারা বলতে পারে এগুলো, আমি তো নাম বলতে চাইছি না কারা, এগুলো বিয়ের পরেই এগুলো হচ্ছে। আচ্ছা, ওকে মানসিক এবং শারীরিকভাবেও কি সব ও সুস্থ হচ্ছে, ও বলবে শারীরিকভাবে মানসিকভাবে কী দেবো সুস্থ হচ্ছে, ও নিশ্চয়ই তোমরা ওর সঙ্গে যোগাযোগ করবে, জানতে পারবে তখন। জেঠিমা আপনি বলছেন কালকেও বোধহয় ও আবার 2-3 বার, 3বারের মতন কি করতে, আমি তো ছিলাম না, বড় মেয়ে ছিল, 3বার এরকম গেছে, মরতে গেছে, চেষ্টা করেছে। এখন তো সারাক্ষণ চোখে চোখে রাখতে, হ্যাঁ ডাক্তার বলে গেছে চোখে চোখে রাখবেন। আপনারা সবসময় সারাক্ষণ রয়েছেন, কিন্তু এইভাবে মানে কতদিন বা কি ভাবছেন, কতদিন হাসপাতালে বেশ কয়েকদিন রাখতে হবে বলেছে, ছাড়বে না। এখন যা দেখে এলাম তো পুরো মানে ঘোরেই নেই, মানে আমাকে বলছে বসতে, সেটাও বলতে পারছে না। দেখে এলাম যেটা, মানে একটু তো ভালো ছিল, একটু ভালো ছিল, কালকে আমি ভালোই দেখে গেলাম, খেলো না একটু দেখলাম। আমাকে নার্সও বললো যে কিছু খাইনি এখনো, দুপুরবেলা লাঞ্চও করিনি। আমি তো ভেবেছিলাম 7 তারিখ মানে কাল অবধি রেস্টে রেখে আমার 8 তারিখ থেকে আবার শোতে ফেরাবো, কিন্তু এখন জানি না কতটা কি হবে। মানে আরো কয়েকদিন তাহলে বলছে যে ডক্টর যেটা বলবে, যদি না মেন্টালি ভাবে যদি না প্রিপেয়ার হয় তাহলে কি করে, মানে শরীরটাও যদি না ঠিক থাকে তাহলে তো কিছুই করা যাবে না। আচ্ছা, একটা বিষয়ে প্রভাবর কি সমস্যাটা শুধু ছিল নাকি ওর পরিবারের, মানে শ্বশুরবাড়ির কেউই চায় না যে যে সংসার মানে বাপের বাড়ির সঙ্গে যোগাযোগ রাখুক? প্রভাব শ্বশুর প্রথম দিকে হয়েছিল, ফ্যামিলির সাথে যোগাযোগ রাখতে পারে না, শেষের দিকে যেটা হলো মাঝখানে একবার খবরও পেয়েছিলাম আমি যে ঘর থেকে বার করে দিয়েছিল, কাকিমার বাড়িতে ছিল, এটাও তো উচিত ছিল না বার করে দেওয়াটা, তাও মেয়ে জোর করে গেছে, বারবার করে তাও ঠিক ছিল, মানে মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে সবকিছু ছিল। পুলিশও ফোন করেছিল চন্দননগর থানা থেকে যে তোমাদের কিছু সমস্যা হচ্ছে কিনা, দিদি তখন বলেছিল না আমার এখন কোনো সমস্যা নেই, আমি এখন ভালো আছি। মানে যখন বার করে দেয় 2 মাস থাকে কাকিমার বাড়ি।
তারপর দু থেকেও মাস ঠিক ছিল, 2 প্রায়। মাস হ্যাঁ, ছিল, প্রায় তাড়িয়ে 2 দিয়েছিল। মাস মানে বার করে দিয়েছিল, তাড়িয়ে দিয়েছিল ঘর থেকে। তখন প্রভাব কিছু বলেনি যে না কিছু না, হ্যাঁ, ওকে বার প্রভাব তো করে সবসময় বলতো বেরিয়ে যাও না, আছো কেন বাড়িতে, বেরিয়ে যাও না, আছো কেন, সবসময় কথাটা বলতো। তোমার তো যাওয়ার জায়গা নেই, ওর যাওয়ার জায়গা নেই। কান্নাকাটি যে কাউকে কুকুর বিড়ালকে তাড়ায় না সেই মাসটাতে আমাকে কি করে ঘরের বউকে বার করে দেয়। যেটা আমাদের মানে বাঙালিরা এরকম, বলে ভাদ্র মাস, হ্যাঁ। কার্তিক, সেই ভাদ্র মাসে বের করে অষ্টমঙ্গলে দিয়েছে। পর্যন্ত এরকম শেয়ার করেছে, অষ্টমঙ্গলে পর্যন্ত মেয়েরা যখন 8 দিন থাকে বরেরা এসে নিয়ে যায়, সেই রিচুয়ালস পর্যন্ত মানতে দেয়নি, বলে আমাকে একদিন এসে কাটতে বেলা চলে যেতে হয়েছে, কারণ মায়ের বাড়িতেও থাকতে দেয়নি অষ্টমঙ্গলাতে। আচ্ছা একটা লাস্ট যে রেজিস্ট্রিটা যেহেতু হয়নি, বিয়েটা কি অস্বীকার করার কোনো রকম চেষ্টা করছে এখন? আমি জানি না গো, সেটা তোমরা জনসাধারণ বা তোমরা বিচার করো যে এটা মানেটা কি, এর মানে কি। রেজিস্ট্রি করবে করবে না, না, মানে মা করেনি, বাবা করেনি। করতে বারণ করেছে বলে করবে হ্যাঁ, না, বলে এই দিয়েছে। নিয়ে মানে কার মা ঝামেলা। বাবা বারণ ওর করেছে? প্রভাবর মা বাবা। প্রথমে তো বলতো মা বারণ করেছে, দিদি পরে অনেক তো চেষ্টাই দুজনেই ছিল বললো। যে রেজিস্ট্রিটা করা যায়। অনন্যা সুকান্ত যখন রেজিস্ট্রিটা হয় তখন যাচ্ছিল একসাথে, হ্যাঁ। এটাও শেয়ার করেছে যে আমরা চলো রেজিস্ট্রিটা করে নি, কিন্তু বলেছিল না করব না, এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়, গাড়ি থেকে নেমে যায়। একটা আরে টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।